হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে যেই টপিকটা যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যাটিহেলমিনথিস। এনসিইআরটিতে কিন্তু ক্লাসিফিকেশন অফ প্ল্যাটিহেলমিনথিস নেই, কিন্তু তবুও আমরা ক্লাসিফিকেশনটা পড়ব। এই কারণেই পড়ব যাতে এই ফাইলামের অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজমগুলো রয়েছে তাদের উদাহরণ যাতে আমরা সহজে মনে রাখতে পারি, তাদের জেনারেল ক্যারেক্টার যাতে আমরা সহজে মনে রাখতে পারি, সেই জন্যে এই ক্লাসিফিকেশনটা আমরা করে নেব। তো এই যে প্ল্যাটিহেলমিনথিস ফাইলাম, এটাকে প্রধানত তিনটে ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টার্বেলারিয়া, ট্রিমাটোডা এবং সিস্টোডা। যেহেতু এই ক্লাসের বিভাগ, এই ফাইলামের যে বিভাগগুলো, ক্লাসগুলো যেহেতু আমরা পড়ছি, তার সাথে সাথে আমরা এদের কিছু কেমন ক্যারেক্টার্স জেনে নেব, যেটা আমাদের এই ফাইলামের অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের উদাহরণ আমরা তাতে সহজে মনে রাখতে পারবো, আর তাদের ক্যারেক্টার্সও আমরা সহজে মনে রাখতে পারবো। তো আমরা জেনে নিই কিছু কেমন এদের ক্যারেক্টার্স। তো প্রথম যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে টার্বেলারিয়া। তো এই টার্বেলারিয়ার অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তারা কিন্তু সকলেই ফ্রি লিভিং। প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে জানি যে এরা সবাই প্যারাসাইটিক, ভীষণভাবে মানুষের ক্ষতি সাধন করে, এরা প্যারাসাইটিক ফর্মস। কিন্তু টার্বেলারিয়া যে ক্লাস আছে, এই টার্বেলারিয়া ক্লাসের অন্তর্গত সমস্ত অর্গ্যানিজমই হচ্ছে নন প্যারাসাইটিক, ফ্রি লিভিং। তো এরা হচ্ছে ইউজুয়ালি নন প্যারাসাইটিক ফ্রি লিভিং ওয়ার্মস আর কল্ড প্ল্যানেরিয়ান্স। তো এদেরকে প্ল্যানেরিয়া বলা হয়। প্ল্যানেরিয়া যেটাকে ডাগেশিয়াও বলা হয়, প্ল্যানেরিয়া। অনেকে আমরা দেখেও থাকতে পারি, এগুলো হচ্ছে ফ্রি লিভিং ফর্ম। আর এদের হ্যাবিটেট কি? এরা হচ্ছে টেরিস্ট্রিয়াল হতে পারে, রাইন আর ফ্রেশ ওয়াটারও হতে পারে। তাহলে এরা থাকছে সমুদ্রে জলে থাকছে, স্বাদু জলে থাকছে, আবার এরা ডাঙাতেও এদেরকে পাওয়া যায়। এদের বডি হচ্ছে আনসেগমেন্টেড, অর্থাৎ এদের শরীরে কিন্তু কোনো খণ্ডীভবন থাকে না। যেটা আমরা টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে দেখেছি কি একটা সিউডো সেগমেন্টেশন রয়েছে, একটা সেখানে কিন্তু খণ্ডীভবন দেখা যাচ্ছে, কিন্তু এদের বডি একদমই কোনো খণ্ডীভবন বা সেগমেন্টেশন দেখা যায় না। এদের বডি হচ্ছে ফ্ল্যাটেন্ড আর হচ্ছে কাভার্ড উইথ সিলিয়েটেড সেলুলার অর সিনসাইটিয়াল এপিডার্মিস। এই যে এপিডার্মিসটা সিনসাইটিয়াল টাইপ, এই সিনসাইটিয়াল টাইপটা কি সেটা আমরা আগে ক্যারেক্টার্স, এদের জেনারেল ক্যারেক্টার্স পড়ার সময় কিন্তু আমরা পড়েছি যে সিনসাইটিয়াল এপিডার্মিসটা কি। তবুও আমি আবার বলে দিচ্ছি যে সিনসাইটিয়াল কথাটার অর্থ হচ্ছে যখন কোনো টিস্যুর মধ্যে সেলের যে পার্টিশনগুলো নষ্ট হয়ে যায় আর হচ্ছে সাইটোপ্লাজমটা কন্টিনিউয়াস হয়ে যায়, এবং এই কন্টিনিউয়াস সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসগুলো যখন ফ্রিভাবে অবস্থান করে, সেটাই হচ্ছে সিনসাইটিয়াল টাইপ। তো এদের যে এপিডার্মিসটা হচ্ছে সিনসাইটিয়াল টাইপ কন্টেনিং মিউকাস সিক্রেটিং সেলস। তো এদের যে এদের কিন্তু কোনো লোকোমোটরি অর্গ্যান থাকে না। এই প্ল্যাটিহেলমিনথিসদের কিন্তু লোকোমোটরি অর্গ্যান থাকছে না, কিন্তু যারা ফ্রি লিভিং ফর্মস রয়েছে, যারা টার্বেলারিয়া ক্লাসের অন্তর্গত, এরা তো ফ্রি লিভিং ফর্মস, তো এদের তো লোকোমোশনের দরকার হয়, কিন্তু এদের লোকোমোটরি অর্গান নেই। তাই এদের বডি থেকে একটা মিউকাস সিক্রেশন হয়, আর যেই সাবস্ট্রেটামের ওপরে, অর্থাৎ যেই স্থানের ওপর দিয়ে এরা চলাচল করে, সেখানে সেই মিউকাসটা তারা সিক্রেট করে, ফলে সেই জায়গাটা পিচ্ছিল হয়ে যায়, আর সেই পিচ্ছিল জায়গার ওপর দিয়ে এরা গ্লাইড করে এদের লোকোমোশন চলায়, অর্থাৎ এরা মুভমেন্ট করে সেই মিউকাসের সাহায্যে, গ্লাইড করে এদের লোকোমোশন এরা চালায়। তো এদের যে বডিটা, এদের যে এপিডার্মিসটা সেটা সিলিয়েটেড হয়। সেই সিলিয়েটেড এপিডার্মিসও হয়তো সিলিয়েটেড হওয়ার জন্য হয়তো কিছু কেমন এরা এই সিলিয়েটেড এপিডার্মিস থেকে লোকোমোশনের জন্য কিন্তু হেল্প পায়। আর মেনলি এরা লোকোমোশন চালায় মিউকাস সিক্রেশন করে, তার উপরে গ্লাইড করে। এরপর আমরা চলে যাব পরের উদাহরণে। এদের যে ক্লাস যে টার্বেলারিয়া রয়েছে, এদের মাউথ হচ্ছে ভেন্ট্রাল, অর্থাৎ অঙ্কদেশে। ভেন্ট্রাল কথাটার অর্থ হচ্ছে অঙ্কদেশ। অঙ্কদেশে অবস্থিত হচ্ছে এদের মাউথ বা মুখছিদ্র। আর এদের যে ইন্টেস্টাইনটা রয়েছে সেটা হচ্ছে, ইন্টেস্টাইনটা হচ্ছে কি ব্রাঞ্চড। আমি আগেই এদের জেনারেল ক্যারেক্টার্সে আলোচনা করেছি যে এদের ইন্টেস্টাইনটা কেমন হয়। তো এদের ইন্টেস্টাইন হয় ব্রাঞ্চড, আর এদের কোনো অ্যানাল ওপেনিং কিন্তু থাকে না, এদের শুধু মাউথ থাকে। আর এদের এই টার্বেলারিয়ান্সদের ক্ষেত্রে কিন্তু মাস্কুলার ফ্যারিংসও কিন্তু দেখা যায়। তাহলে মাউথ ভেন্ট্রাল, ইন্টেস্টাইন প্রিসিডেড বাই মাস্কুলার ফ্যারিংস। এরা যেহেতু ফ্রি লিভিং, তাই এদের কিন্তু সাকার বা হুকসের কিন্তু কোনো প্রয়োজন নেই। এরা ফ্রি লিভিং, এরা নিজেদের খাবার এরা শিকার করে এরা খাদ্য গ্রহণ করে। তো এদের কিন্তু কোনো সাকার্স বা হুকসের কিন্তু প্রয়োজন এদের নেই, কিন্তু বাকিদের ক্ষেত্রে সাকার হুকসের প্রয়োজন থাকছে।
এরা হচ্ছে মোস্টলি হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট কথাটার অর্থ হচ্ছে যে এরা উভয় লিঙ্গ, এদের একই শরীরে হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হয় এবং মেল ফিমেল গ্যামেটের ফিউশনের পরে এদের রিপ্রোডাকশন সম্পন্ন হয়। আর এরা হচ্ছে অ্যাসেক্সুয়াল। কিছু কেমন ফর্মস রয়েছে, সাম ফর্মস যারা রয়েছে টার্বেলারিয়ান্সদের মধ্যে, তারা হচ্ছে অ্যাসেক্সুয়ালও রিপ্রোডিউস করতে পারে। এদের যেহেতু এদের কোনো লার্ভাল ফর্ম কিন্তু এদের ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু কোনো লার্ভাল ফর্ম ইনভলভ নেই। এদের ডেভেলপমেন্টের মধ্যে কোনো লার্ভাল ফর্ম ইনভলভ নেই। এরা সরাসরি কী হয়, জাইগোট থেকে অ্যাডাল্ট যে প্ল্যাটিহেলমিনথিস গঠন করে। তাই এদের কোনো এই ক্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভার ফর্মস থাকছে না। তাই এদের ডেভেলপমেন্ট হচ্ছে ডাইরেক্ট, ইউজুয়ালি ডাইরেক্ট, সরাসরি অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি করছে। এরপর আমরা এসে যাব এক্সাম্পল। আমরা যে জেনারেল ক্যারেক্টার্স পড়েছি এই প্ল্যাটিহেলমিনথিসের অন্য একটা ভিডিওতে যেটা পড়েছি, সেখানে আমরা অনেক এক্সাম্পল দেখেছি, এক্সাম্পলের ছবি দেখেছি। তো এখানেও কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দেখে নেব। এদের যে ইম্পর্টেন্ট এক্সাম্পল রয়েছে এর বাইরে বেশি কিছু জানার কিন্তু কোনো প্রয়োজনই নেই। যেগুলো এখানে রয়েছে সেগুলোই ইম্পর্টেন্ট এবং এগুলো জানলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এই টার্বেলারিয়ান্সদের মধ্যে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাইপেলিয়াম। বাইপেলিয়াম এটা হচ্ছে ফ্রি লিভিং ফর্ম, ডাগেশিয়া প্ল্যানেরিয়া যেটা আমরা পড়লাম ফ্রি লিভিং ফর্ম। আর এদের হচ্ছে কোনো লার্ভার ফর্মস কিন্তু নেই এদের ডেভেলপমেন্টে। তাহলে এই ক্লাসের অন্তর্গত যে মেন এক্সাম্পলগুলো আমরা জানলাম সেটা হচ্ছে বাইপেলিয়াম, প্ল্যানেরিয়া, যেটাকে ডাগেশিয়াও বলা হয়। এরপরে আমরা চলে যাব পরের ক্লাসটাতে, যেটা হচ্ছে ট্রিমাটোডা। প্রথমটা হলো টার্বেলারিয়া, সেকেন্ডটা হচ্ছে ট্রিমাটোডা। তো ট্রিমাটোডারও কিছু কেমন ক্যারেক্টার্স আমরা জেনে নেব। এই ক্যারেক্টারের অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তারা হচ্ছে একটোপ্যারাসাইটও হতে পারে, আবার এন্ডোপ্যারাসাইটও হতে পারে। এরা সকলেই কিন্তু প্যারাসাইটিক ফর্ম। প্রথম ক্লাসটা হচ্ছে ফ্রি লিভিং ফর্ম, কিন্তু এই 2 নম্বর ক্লাসের অন্তর্গত সমস্ত অর্গ্যানিজমই হচ্ছে প্যারাসাইটিক ফর্ম। এরা একটোপ্যারাসাইট হতে পারে, অর্থাৎ হোস্টের বডির বাইরে এরা থাকতে পারে, আবার এন্ডোপ্যারাসাইট অর্থাৎ হোস্টের বডির ভেতরে থাকতে পারে। এদেরকে বলা হয় ফ্লুকস। তাই এদেরকে বলা হয় ফ্লুকস। একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট বোথ টাইপ হতে পারে। এদের যে বডি, এদের বডিও কিন্তু আনসেগমেন্টেড, অর্থাৎ কোনো খণ্ডি ভবন এদের বডির মধ্যে লক্ষ্য করা যায় না। এদের বডিটা হচ্ছে লিফ লাইক, পাতার মতো, ফ্ল্যাটেন্ড, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। আর এদের কোনো সেগমেন্টেশন থাকে না। আর এদের যে টেগুমেন্ট, অর্থাৎ এদের টেগুমেন্ট কথাটার অর্থ হচ্ছে এদের যে বডির বাইরের যে কাভারিং, অর্থাৎ শরীরের বাইরে যে আচ্ছাদনটা, সেটাকে বলা হয় টেগুমেন্ট। সেই টেগুমেন্টটা খুব থিক হয়, অর্থাৎ খুব মোটা হয়। আর এরা যেহেতু প্যারাসাইটিক ফর্মস, তাই এদের কিন্তু হুক, সাকার্স এসবের প্রয়োজন কিন্তু পড়ে। তো বেশ কিছু ফর্মস রয়েছে যাদের শুধুমাত্র সাকার্স আছে, আবার কিছু কেমন ফর্মস রয়েছে যাদের হুকস আছে, আবার কিছু কেমন ফর্মস রয়েছে তাদের সাকার্সও আছে আবার হুকসও আছে। তাহলে হলো সাকার্স অ্যান্ড সামটাইমস হুকস প্রেজেন্ট। যেমন আমরা পড়েছি লিভার ফ্লুকের ক্ষেত্রে। লিভার ফ্লুকের ক্ষেত্রে আমরা দেখেছি 2টো সাকার্স কিন্তু থাকছে। একটা হচ্ছে মাউথ ওপেনিংয়ের কাছে যে সাকার্সটা থাকছে, আর একটা থাকছে ভেন্ট্রালি লোকেটেড একটা সাকার থাকছে, যেটা হচ্ছে মাউথ ওপেনিংয়ের থেকে একটু দূরে, সেটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। তাহলে এদের 2টো সাকার থাকছে। আবার কিছু কিছু ফর্মসে হুকও কিন্তু দেখা যায়। এদের যে এলিমেন্টারি ক্যানাল রয়েছে, অর্থাৎ যে ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে, সেখানে আমরা কি দেখব, যে তাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা হচ্ছে ব্রাঞ্চড ডাইজেস্টিভ সিস্টেম আমরা এখানে দেখতে পাবো। আর থাকবে একটা সিম্পল ফ্যারিংস থাকবে আর মাউথ ওপেনিং থাকবে। আর এখানে কিন্তু কোনো অ্যানাস থাকছে না। এদের এলিমেন্টারি ক্যানালে কিন্তু কোনো অ্যানাস থাকে না। আর এরা হচ্ছে মোস্টলি মোনোসিয়াস। মোনোসিয়াস কথার অর্থ কি, যে একই বডিতে তৈরি হচ্ছে এদের মেল গ্যামেট ও ফিমেল গ্যামেট। এদের মোনোসিয়াস কথার অর্থ হচ্ছে ফিমেল গ্যামেট একই বডিতে তৈরি হচ্ছে। এরপর আমরা চলে যাব যে এদের ডেভেলপমেন্ট। এদের ডেভেলপমেন্ট কি, এদের ডেভেলপমেন্ট যে ডাইরেক্ট, যারা হচ্ছে একটোপ্যারাসাইট, যারা একটোপ্যারাসাইট ফর্মস যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ডাইরেক্ট হচ্ছে, অর্থাৎ কোনো লার্ভাল ফর্মস কিন্তু ইনভলভ থাকছে না। আবার যারা হচ্ছে এন্ডোপ্যারাসাইট তাদের ক্ষেত্রে কিন্তু যে ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। সেখানে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, যে সেখানে কিন্তু লার্ভাল ফর্মস ইনভলভ থাকছে।
তাহলে ডেভেলপমেন্ট ডাইরেক্ট ইন এন্ডোপ্যারাসাইট অর ইনডাইরেক্ট ইন একটোপ্যারাসাইট, এটা হচ্ছে একটোপ্যারাসাইটের ক্ষেত্রে কি হচ্ছে ডেভেলপমেন্ট ডাইরেক্ট হচ্ছে, আর এন্ডোপ্যারাসাইটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট হচ্ছে উইথ অল্টারনেশন অফ হোস্ট। অনেকগুলো হোস্ট কিন্তু এদের ডেভেলপমেন্টে ইনভলভ থাকে, এদের ডেভেলপমেন্টে প্রাইমারি হোস্ট থাকে, সেকেন্ডারি হোস্ট থাকে, তাহলে অনেকগুলো হোস্ট এদের ডেভেলপমেন্টের মধ্যে দেখা যাচ্ছে, অল্টারনেশন অফ হোস্ট দেখা যাচ্ছে, প্রাইমারি হোস্ট সেকেন্ডারি হোস্ট ইনভলভ থাকে। এরপর আমরা জেনে নেব এই ক্লাসের অন্তর্গত অর্গ্যানিজমগুলোর যে এক্সাম্পল, সেই এক্সাম্পলগুলো আমরা জেনে নেব। প্রথমেই যার নাম আসে এই ক্লাসে সেটা হচ্ছে লিভার ফ্লু। লিভার ফ্লুকে আমরা প্রায় সকলেই চিনি লিভার ফ্লু, যেটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। এই ফ্যাসিওলা হেপাটিকার লাইফ সাইকেলে কিন্তু অনেকগুলো লার্ভা দশা কিন্তু ইনভলভ থাকে। এদের যে লাইফ সাইকেলটা খুবই কমপ্লেক্স, আর এদের লার্ভা দশাগুলোর নাম আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। প্রথম যে লার্ভা দশাটা সেটা হচ্ছে মিরাসিডিয়াম লার্ভা, সেকেন্ডটা হচ্ছে স্পোরোসিস্ট লার্ভা, তারপর হচ্ছে রেডিয়া লার্ভা, সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া লার্ভা। এই মিরাসিডিয়াম যে লার্ভাটা, এই মিরাসিডিয়াম লার্ভাটা যে সেকেন্ডারি হোস্টের বডিতে থাকছে সেটা হচ্ছে লিমনা, যে সমস্ত যে মোলাস্ক রয়েছে সেই অর্থাৎ ছোট ছোট যে শামুক জাতীয় প্রাণী রয়েছে তাদের শরীরে এই মিরাসিডিয়াম লার্ভা প্রবেশ করে, আর সেখান থেকে স্পোরোসিস্ট লার্ভা, রেডিয়া লার্ভা, সার্কেরিয়া লার্ভা, এই লার্ভাল দশাগুলোর মধ্যে দিয়ে গিয়ে মেটাসার্কেরিয়া লার্ভা উৎপন্ন করে। এই মেটাসার্কেরিয়া লার্ভা কোনো ঘাসের সাথে আটকে থাকে, তারপর এই মেটাসার্কেরিয়া লার্ভাযুক্ত ঘাস যখন কোনো ভেড়া খাদ্য হিসেবে গ্রহণ করে তখন এই মেটাসার্কেরিয়া লার্ভা ওই ভেড়ার বডিতে প্রবেশ করে, আর সেখানে সেই ভেড়াকে ইনফেক্ট করে, তার লিভারে ফ্লু তৈরি হয়। তো এদের যে প্রাইমারি হোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ওই লিমনা জাতীয় কোনো হচ্ছে যে মোলাস্ক, অর্থাৎ ছোট্ট যে শামুকগুলো হয় তারা হচ্ছে এর প্রাইমারি হোস্ট, আর এর সেকেন্ডারি হোস্ট অর্থাৎ মেন হোস্ট যে হচ্ছে সেটা হচ্ছে ভেড়া। এরপর আমরা চলে যাব আর একটা উদাহরণে, যেটা হচ্ছে ব্লাড ফ্লুক। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়। এইটার ফিগারটা দেওয়ার এই কারণেই দেওয়া হয়েছে যে এটা অতটা যেমন লিভার ফ্লুক, তারপরে টিনিয়া সোলিয়াম, এগুলো যতটা আমরা কমনলি এটা চিনে থাকি এটা আমরা সহজে অতটা চিনতে পারি না। তো এটা এই জন্যে ছবিটা আমরা এখানে দিয়েছি যে এটা হচ্ছে ব্লাড ফ্লুক। এই ব্লাড ফ্লুক হচ্ছে অন্যান্য এই ক্লাসের যে অন্যান্য ফর্মসগুলো রয়েছে তারা সকলেই কিন্তু মনোসিয়াস, কিন্তু এটা একটা এক্সেপশন। এই ব্লাড ফ্লুক হচ্ছে একটা এক্সেপশন, এরা হচ্ছে ডায়োসিয়াস, অর্থাৎ এদের মেল ফিমেল উভয় ফর্মই কিন্তু বর্তমান, এরা হচ্ছে ডায়োসিয়াস, এরা মনোসিয়াস নয়। যাদের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা বডি হয় না তারা হচ্ছে মনোসিয়াস, কিন্তু এরা হচ্ছে ডায়োসিয়াস। এই ব্লাড ফ্লুক এটা হচ্ছে মানুষের ব্লাডের মধ্যে থাকে এবং মানুষের ব্লাডকে খাদ্য হিসেবে গ্রহণ করে, রক্তকে চুষে নিয়ে নিজেদের পুষ্টি চালায়। আর এদের থেকে কিন্তু এদের ইনফেকশন হয়ে গেলে এদের থেকে মুক্তি পাওয়া কিন্তু খুবই কঠিন, ভীষণ জেদি ধরনের এন্ডোপ্যারাসাইট এরা। তো এটা হচ্ছে ব্লাড ফ্লুক বা সিস্টোজোমা। এই সিস্টোজোমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেল ফিমেল আলাদা, এদের মধ্যে মেল ফিমেল আলাদা রয়েছে, কিন্তু মেল ফিমেল আলাদা হলেও এই ফিমেলটা মেলের যে গাইনোকোফোরিক ক্যানাল রয়েছে সেই গাইনোকোফোরিক ক্যানালের মধ্যে ঢুকে থাকে, যার ফলে এদের কিন্তু যে ফার্টিলাইজেশনের কিন্তু কোনো অসুবিধে হয় না, সহজেই হচ্ছে ওভাকে স্পার্ম ফার্টিলাইজ করতে পারে, যেহেতু এখানে ফিমেলটা মেলের গাইনোকোফোরিক ক্যানালের মধ্যে অবস্থান করে। এরা হচ্ছে ব্লাড ফ্লুক, মানুষের রক্ত চুষে নেয়। এবং অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও এই ফ্লুক কিন্তু দেখা যায়, অন্যান্য ক্যাটেলের ক্ষেত্রেও কিন্তু এই যে ওয়ার্ম কিন্তু দেখা যায়। এরপরে আমরা চলে যাব পরের যে ক্লাস, শেষ ক্লাস 3 নম্বর ক্লাস, সেটা হচ্ছে সিস্টোডা। এই ক্লাসটা হচ্ছে এই ক্লাসের অন্তর্গত যে প্যারাসাইটিক ফর্মসগুলো রয়েছে খুবই মারাত্মক। এদের ক্ষেত্রে আমরা কি দেখি যে এদের বডিতে দেখা যায় এরা সকলেই এন্ডোপ্যারাসাইটিক ফ্ল্যাট ওয়ার্মস, এদেরকে টেপ ওয়ার্ম বলে। আমরা অনেকেই জানি যে টেপ ওয়ার্ম কোনটা, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনেটা, এরা হচ্ছে টেপ ওয়ার্ম। এদের বডিতে দেখা যায় সিউডো সেগমেন্টেশন, এদের বডিতে দেখা যায়, এদের বডিতে খণ্ডী ভবন দেখা যায়। তাহলে এরা হচ্ছে এন্ডোপ্যারাসাইটিক ফ্ল্যাট ওয়ার্মস কল্ড টেপ ওয়ার্মস, বডি সেগমেন্টেড, ইলংগেট, ফ্ল্যাট রিবন লাইক, অর্থাৎ এদের শরীর হচ্ছে সেগমেন্টেড এবং লম্বা
ফিতের মতো অনেক, এদের শরীর কিন্তু অনেক লম্বা হয়, কয়েক মিটার লম্বা এদের শরীর কিন্তু হয়ে থাকে। এরপর এদের কি থাকে, এদের থাকে স্কোলেক্স অর্থাৎ হেডে কি থাকে, সাকার্স থাকে, হুকস থাকে। আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক পড়ার সময় আমরা পড়েছি প্ল্যাটিহেলমিনথিসের যে কীরকম স্কোলেক্স কীরকম হয়, সাকার্স কীরকম হয়, হুকস কীরকম হয়। তো এদের দুটো সার্কেলে হুক সাজানো থাকে, আর হুকসগুলো হচ্ছে কাইটিন নির্মিত। এদের কিন্তু কোনো মাউথ থাকে না, এদের না থাকে মাউথ, না থাকে এলিমেন্টারি ক্যানাল, নো এলিমেন্টারি ক্যানাল, নো সেন্স অর্গান। এদের এলিমেন্টারি ক্যানালের কোনো দরকারই পড়ে না। এরা মানুষের যে স্মল ইন্টেস্টিন সেখানে নিজেদেরকে আটকে নেয়, স্কোলেক্সে অবস্থিত সাকার্স হুকসের সাহায্যে নিজেদেরকে আটকে নেয়। আর এদের পুরো যে জেনারেল বডি সারফেস রয়েছে, সেই জেনারেল বডি সারফেসের মাধ্যমে হোস্টের যে সিম্পল ফর্ম অফ ফুড যেমন গ্লুকোজ ইত্যাদিকে এরা জেনারেল বডি সারফেসের মাধ্যমে শোষণ করে নেয়। তাই এদের কোনো এলিমেন্টারি ক্যানালেরও দরকার হয় না, এদের কোনো সেন্স অর্গানেরও দরকার হয় না, লোকোমোশনের তো দরকার হয়ই না। এরপর হচ্ছে যে ইচ ম্যাচিওর সেগমেন্ট অর প্রোগ্লোটিড মোনোসিয়াস উইথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যান। তো এদের যে বডিতে যে খণ্ডীভবন দেখা যায়, যেটা যে নেক থেকে বার্ডিংয়ের মাধ্যমে যে খণ্ডীভবন হয়, সেটাকে বলা হয় স্ট্রোবাইলেশন। আর স্ট্রোবাইলেশনের পরে যে খণ্ডগুলো তৈরি হয় একসাথে, সেটাকে বলা হয় স্ট্রোবাইলা। আর স্ট্রোবাইলার প্রত্যেকটা যে খণ্ড, সেটা হচ্ছে যেগুলোকে বলা হয় প্রোগ্লোটিড। এই প্রোগ্লোটিডের মধ্যে কিন্তু মেল ফিমেল অর্গ্যান থাকে, এরা মোনোসিয়াস। প্রত্যেকটা প্রোগ্লোটিডের স্পার্ম ওভা উৎপন্ন হয়, আর এই স্পার্ম ওভা ফার্টিলাইজ হয়ে জাইগোট উৎপন্ন হয়। আর যখন ওই জাইগোটটা ডেভেলপড হয়ে যায়, তখন সেই প্রোগ্লোটিডকে বলা হয় গ্রাভিড প্রোগ্লোটিড। অর্থাৎ ডেভেলপড জাইগোট যুক্ত যে প্রোগ্লোটিড, সেটাকে বলা হচ্ছে গ্রাভিড প্রোগ্লোটিড। গ্রাভিড কথার অর্থ হচ্ছে পাকা, পরিণত। এবার আসবে লাইফ সাইকেল। এদের লাইফ সাইকেল খুবই কমপ্লিকেটেড, ইনভলভিং ওয়ান অর মোর ইন্টারমিডিয়েট হোস্ট। এদের লাইফ সাইকেল খুবই কমপ্লিকেটেড টাইপের, অর্থাৎ খুবই জটিল প্রকৃতির হয় এদের লাইফ সাইকেল। আর এদের যে এমব্রায়ো অর্থাৎ স্পার্ম ওভা ফার্টিলাইজেশনের পরে যে এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ তৈরি হয়, তাদের শরীরেও কিন্তু হুকস থাকে। এরপর আমরা আসবো এদের এক্সাম্পল। এদের এক্সাম্পল আমরা সকলেই প্রায় জানি, যেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, যেটা হচ্ছে পর্ক অর্থাৎ শূকরের মাংস যদি আমরা ঠিকঠাক সিদ্ধ করে না খাই, তাহলে এই ওয়ার্মটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এটা কিন্তু সকলের হয় না, এই ওয়ার্মটা যে সকলেরই হয়ে যাবে তা কিন্তু না। কিন্তু এটা হচ্ছে যে পর্ক যদি আমরা খাই, সেটা যদি ঠিকঠাক সিদ্ধ না থাকে, তাহলে কিন্তু এই ওয়ার্ম আমাদের শরীরে প্রবেশ করবে। এই টিনিয়া সোলিয়ামের যে প্রাইমারি হোস্ট হচ্ছে কি ম্যানের বডিতে এরা অ্যাক্টিভ থাকে, এবং এখান থেকে এদের মেনলি এদের পুষ্টি চালায়। এদের জীবনের যে দশাটা, পুষ্টি গ্রহণের যে দশাটা, সেটা কিন্তু প্রাইমারি হোস্ট, সেটা হচ্ছে ম্যান। আর এদের যে সেকেন্ডারি হোস্ট হচ্ছে, সেটা হচ্ছে পিগ। সেকেন্ডারি হোস্ট অর্থাৎ এদের শরীরে কিন্তু এরা ততটা অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে বহুদিন পর্যন্ত। পিগের শরীরে কিন্তু এরা বেঁচে থাকতে পারে। এরপরে আর একটা যে এদের স্পিসিস আছে টিনিয়ার, সেটা হচ্ছে টিনিয়া সাজিনেটা। টিনিয়া সাজিনেটারও যে প্রাইমারি হোস্ট, সে হচ্ছে ম্যান। আর এদের যে সেকেন্ডারি হোস্ট, সেটা হচ্ছে মেনলি ক্যাটেল হয়, যারা যারা বিফ যদি ঠিকঠাক সিদ্ধ করে না খাওয়া হয়, তাহলে কিন্তু এই বিফের মাধ্যমে এই টিনিয়া সাজিনেটা মানুষের শরীরে প্রবেশ করে। এদের যে এদের যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু ইনডাইরেক্ট। এদের লার্ভাল ফর্ম এদের ডেভেলপমেন্টের মধ্যে ইনভলভ রয়েছে, তাই এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট। এদের যে লার্ভাল ফর্মটা, সেটা হচ্ছে হেক্সাকান্থ লার্ভা। এই হেক্সাকান্থ লার্ভাটার নামটা এসেছে কেন? কারণ এই হেক্সা কথাটার অর্থ হচ্ছে 6। হেক্সাকান্থ লার্ভা এসেছে এই কারণ এদের যে মেল ফিমেল জাইগোট ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট তৈরি হচ্ছে, মেল ফিমেল গ্যামেট ফার্টিলাইজ হওয়ার পরে জাইগোটটা যেটা উৎপন্ন হচ্ছে, সেই জাইগোটটার মধ্যে কিন্তু এই 6টা হুক থাকে, তাই এটাকে বলা হয় হেক্সাকান্থ লার্ভা। এই হেক্সাকান্থ লার্ভা হচ্ছে সেকেন্ডারি হোস্টকে ইনফেক্ট করে। এই হেক্সাকান্থ লার্ভা যখন পিগ সেটাকে গ্রহণ করে, কি কাউ সেটাকে গ্রহণ করে, তাদের খাদ্যের মাধ্যমে এই হেক্সাকান্থ লার্ভা তাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এবং তাদের যে ভলান্টারি মাসল রয়েছে অর্থাৎ ঐচ্ছিক পেশি রয়েছে, সেই ঐচ্ছিক পেশির মধ্যে এই হেক্সাকান্থ লার্ভা প্রবেশ করে, এবং সেখানে এরা সিস্টি সার্কাস দশা উৎপন্ন করে। অর্থাৎ সিস্টি সার্কাস দশা, এই হেক্সাকান্থ লার্ভাটা পরিবর্তিত হয়ে সিস্টি সার্কাস দশা উৎপন্ন করে। সেই সিস্টি সার্কাস দশাটা ওই ভলান্টারি মাসল বা ঐচ্ছিক পেশি মধ্যে
ঐচ্ছিক পেশির মধ্যে আটকে থাকে, আকারে বড় হয় এবং বহুদিন পর্যন্ত সেখানে কিন্তু এরা থাকতে পারে। আর এই যেমন আমরা পড়েছি আগে, আমরা অনেক নিচু ক্লাসেও পড়েছি যে মিজলি পর্ক কাকে বলে, যে পর্কের যে মাসেলের মধ্যে এই সিস্টি সার্কাস দশাগুলো লেগে থাকে এবং একটা ছোপ ছোপ আকারের মিজল হলে যেমন হয় সেরকম একটা অবস্থা সৃষ্টি করে, তো সেই জন্য সেটাকে বলা হয় মিজলি পর্ক। এই সিস্টি সার্কাস দশাকে বলা হয় ব্লাডার ওয়ার্মও বলা হয়। এই সিস্টি সার্কাস দশায় কিন্তু যে এদের যে প্রাইমারি হোস্ট তাদের ক্ষেত্রে এটা ইনফেকশাস। যদি এই সিস্টি সার্কাস দশাকে যদি সিস্টি সার্কাস দশা সম্পন্ন যদি পর্ক কিংবা বিফ খাওয়া হয় তাহলেই কিন্তু এরা মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ইনফেক্ট করে। এদের থেকে কিন্তু মুক্তি পাওয়া খুবই দুষ্কর, এরা ভীষণ জেদি টাইপের এন্ডোপ্যারাসাইট। আজকের মতো এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। আমার ক্লাস যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।